নমস্কার দর্শক বন্ধুরা, ব্যাকপ্যাকার্স নোটবুকের আজকের এই উপস্থাপনায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এয়ারবিএনবি নিয়ে। এয়ারবিএনবি সংক্রান্ত এমন কিছু জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেগুলো আপনাদের সকলের জেনে রাখাটা অবশ্যই দরকার। আমি আমার এই সাম্প্রতিক আমেরিকা ভ্রমণে এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যার পরে এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসার, এই বার্তাটা আপনাদের সামনে তুলে ধরাটা অবশ্যই দরকার, অবশ্যই প্রয়োজনীয় মনে করে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। এখানে বলে রাখা ভালো যে এই অভিজ্ঞতা আমার আমেরিকা ভ্রমণের সময় হলো। ইউরোপে আমি যখন বেড়াতে গেছিলাম তখন কিন্তু আমার এরকম কোনো অভিজ্ঞতা হয়নি। অভিজ্ঞতাটা দুটো জায়গায় হয়েছে, একটা হচ্ছে লাস ভেগাসে আর একটা হচ্ছে লস অ্যাঞ্জেলসে। আমি দুটো জায়গার অভিজ্ঞতাই আপনাকে আলাদা আলাদা করে তুলে ধরবো এবং দুটো জায়গার অভিজ্ঞতার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। তাই সমগ্র ভিডিওটা দেখুন। এই বিষয়গুলো আপনাদের প্রত্যেকের জেনে রাখাটা অবশ্যই দরকার, বিশেষ করে তারা যারা এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট বুক করেন এবং এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট বুক করে পৃথিবীর নানা জায়গায় বেড়াতে যান। প্রথমে আমি লাস ভেগাসে আমাদের যে অভিজ্ঞতা হয়েছিল সেটা আপনাদেরকে সংক্ষেপে বলছি। লাস ভেগাসে আমাদের যে এয়ারবিএনবি অ্যাপার্টমেন্টটা ছিল সেটা স্ট্রিপ থেকে বেশি দূরে নয়, 900 মিটার্স দেখাচ্ছিল। অ্যাপার্টমেন্টটা একটা কমিউনিটির মধ্যে ছিল এবং সেখানে একটা সুইমিং পুল পর্যন্ত ছিল। আমরা অ্যাপার্টমেন্টে ঢুকে দেখি যে আলো খুব কম। রুমের মধ্যে দুটো রুম আমাদের ছিল, দুটো রুমেই আলো বেশ কম, কিন্তু বসার জায়গাতে পর্যাপ্ত আলো রয়েছে। আর সেকেন্ড রুমটাতে দেখছিলাম যে আলো প্রায় নেই বললেই চলে। তো আমরা ইমিডিয়েটলি ওই এয়ারবিএনবি অ্যাপের মাধ্যমেই আমরা আমাদের যে হোস্ট রায়ানকে বিষয়টা জানাই এবং সে ইমিডিয়েটলি রেসপন্সও করে এবং চলে আসে, তার ছেলেকে নিয়ে আসে এবং যদিও রুমের আলো খুব বাড়াতে পারেনি কিন্তু একটা এক্সট্রা লাইটের ব্যবস্থা করে দেয়, যার ফলে আমাদের যে প্রাথমিক অসুবিধাটা হচ্ছিল সেটা বেশ খানিকটা কেটে যায়। এবার লাস ভেগাসে কিন্তু সেই সময় বেশ গরম ছিল, তাই আমেরিকার অন্যান্য জায়গাতে, মানে আমরা যেহেতু স্যান ফ্রান্সিসকোতে আগে গেছিলাম, স্যান ফ্রান্সিসকো থেকে এখানে এসেছি, স্যান ফ্রান্সিসকোতে বেশ ঠান্ডা ছিল এবং সেখানে আমাদেরকে রুমের যে হিটিং অ্যারেঞ্জমেন্ট সেটাকে ব্যবহার করতে হয়েছে। আমেরিকাতে কিন্তু প্রায় সব ঘরেই এই ব্যবস্থাটা আছে, মানে একটা থার্মোস্ট্যাট থাকে যেটার মাধ্যমে আপনি রুমের টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন, আপনি হিটিং চাইলে হিটিং করতে পারবেন, আবার কুলিং চাইলে কুলিং করতে পারবেন। লাস ভেগাসে সেই সময় যেহেতু গরম ছিল তাই আমরা ওই থার্মোস্ট্যাটে আমাদের টেম্পারেচার সেট করি এবং সেই সময় যেহেতু ওনারা দুজনে উপস্থিত ছিলেন ওরা আমাদেরকে সহায়তা করেন। এটা আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা। পরের দিনকে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন ঘুরে আসার পরে যখন রুমের টেম্পারেচার সেট করি তখন দেখি আর ঘরটা ঠান্ডা হচ্ছে না, অসম্ভব গরম। তখন সেদিনকে লাস ভেগাসে টেম্পারেচার ছিল মোটামুটিভাবে আমাদের এখানকার প্রায় 37-35 মতো। আমরা কিছুতেই ঘরটাকে ঠান্ডা করতে পারছিলাম না। আমরা ইমিডিয়েটলি বিষয়টাকে তাদেরকে জানাই। তারা আমাদেরকে ওই এয়ারবিএনবি অ্যাপের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, হোয়াটসঅ্যাপ কলিং করে এবং আমাদেরকে ডাইরেকশন যা দেয় সেই মতোকে আমরা ওটাকে চেঞ্জ করার চেষ্টা করি, কিন্তু কোনো কাজ দেয় না। এরপরে তারা নিজেরা চলে আসে এবং চলে এসে তারা নিজেরাও কন্ট্রোল করতে পারে না, একটা এক্সট্রা ফ্যানের ব্যবস্থা আমাদের জন্য করে দেয়। আমরা পুরো বিষয়টাকে তাদের সঙ্গে যে আমাদের এয়ারবিএনবি অ্যাপের মাধ্যমে যে কথাবার্তা হয় সেখানে আমরা তুলে ধরি আমাদের সমস্যার কথা। আমরা কিন্তু তাদেরকে শুধু সমস্যার কথাই বলেছিলাম, অন্য কোনো কিছু বলিনি। তারা নিজে থেকেই প্রথমে বলে যে উই উইল গিভ ইউ ব্যাক $100, আমরা আপনাদেরকে $100 ফেরত দেব। আমরা সেটা নিয়ে কিছুই বলিনি, শুধু জানিয়েছিলাম যে আমরা এখানে অত্যন্ত আনকমফোর্টেবল ফিল করছি এবং আমরা এটাকে অবশ্যই আমাদের যে রিভিউ তার মধ্যে তুলে ধরবো, যাতে করে ভবিষ্যতে আর কেউ এর জন্য যে সমস্যা তার সম্মুখীন না হন। তারপরে আমাদের এই উত্তরের উপরে ভিত্তি করে তিনি আমাদেরকে আরও $100 আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। অর্থাৎ দেখুন, আমরা কিন্তু এয়ারবিএনবি সাপোর্টের কাছে কিচ্ছু জানাইনি, আমরা শুধু ওনাকেই জানিয়েছিলাম এবং উনি নিজে থেকেই এটা রিজলভ করার জন্য, যেহেতু এটা ওনার প্রবলেম, উনি ঠিকমতো আমাদেরকে সার্ভিস দিতে পারেননি, তাই টোটাল অফ $200 আমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন।
আমি স্ক্রিনে দেখুন আমার সঙ্গে রায়ানের কিংবা আমাদের সকলের সঙ্গে রায়ানের যা কনভারসেশন হয়েছে সেটা আমি স্ক্রিনে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কি ধরনের কনভারসেশন আমাদের সঙ্গে হয়েছিল। এটা আমাদের একটা দারুণ অভিজ্ঞতা বলতে পারেন। কমপ্লেনটা সাধারণত এয়ারবিএনবি সাপোর্টের মাধ্যমে করতে হয় এবং তারপরে রিজলভ হয়, কিন্তু এক্ষেত্রে আমি ধন্যবাদ দেব রায়ানকে যে তিনি পুরো ব্যাপারটাকে উপলব্ধি করেন এবং সেই মতো তিনি নিজে থেকেই ব্যবস্থা গ্রহণ করে আমাদের যে অসুবিধা হয়েছিল সেটাকে সম্পূর্ণরূপে উনি মেকআপ করতে না পারলেও অ্যাটলিস্ট অর্থের দিক দিয়ে তিনি আমাদেরকে ওটাকে কম্পেনসেট করে দিয়েছিলেন। এবার এটা তো উনি আমাদেরকে $200 আমাদেরকে কম্পেনসেট করলেন, কিন্তু খুব অদ্ভুতভাবে উনি যখন আমাদের সম্বন্ধে রিভিউ দিচ্ছেন, এটা হয়তো আপনারা অনেকে জানেন না, আপনারা যখন এয়ারবিএনবিতে কোনো অ্যাপার্টমেন্টে গিয়ে থাকবেন, আপনি যেমন ওই হোস্ট সম্বন্ধে আপনার রিভিউ দেবেন, ঠিক একই রকমভাবে সেই হোস্ট গেস্টদের সম্বন্ধেও রিভিউ দেন, যাতে করে আপনি পরবর্তীতে যখন কোনো এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট বুক করতে যাবেন তখন ওই অন্য যে হোস্ট তিনি আপনার সম্বন্ধে একটা ধারণা পাবেন এবং সেই মতো আপনাকে অ্যাপার্টমেন্ট দেবেন কিংবা দেবেন না। এই অপশনটা কিন্তু এয়ারবিএনবিতে আছে, এটা হয়তো আপনারা অনেকে জানেন না। উনি কিন্তু রায়ান কিন্তু আমাদের সম্বন্ধে যথেষ্ট নেগেটিভ কথাই লিখেছে। $200 নিজে থেকেই কম্পেনসেট করেছে, আবার উল্টো দিকে আমাদের সম্বন্ধে যথেষ্ট নেগেটিভ কথাই লিখেছে। দেখুন স্ক্রিনে আমি ওই ওনার যে রিভিউটা সেটা আমি তুলে ধরলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন পুরো বিষয়টা। এটা গেল আমাদের লাস ভেগাসের অভিজ্ঞতা। এবার আসা যাক লস অ্যাঞ্জেলসে আমাদের কীরকম অভিজ্ঞতা হয়েছিল সেটাও আপনাদেরকে জানানো দরকার। লস অ্যাঞ্জেলসে আমরা হাউথ্রন বলে একটা নেবারহুড বলতে পারেন, মানে মেন শহর থেকে একটুখানি দূরে ডাউন টাউনে, সেখানে আমরা একটা অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম, কারণ লস অ্যাঞ্জেলস প্রচণ্ড কস্টলি এবং আমাদের যিনি হোস্ট ছিলেন তার নাম ছিল স্টেসি, আর তিনি একজন স্কুল টিচার, সেটাই ওনার প্রোফাইলে রয়েছে। এবং এটা একটা অ্যাপার্টমেন্ট বললে ভুল বলা হবে, এটা একটা কমপ্লিট বাড়ি ছিল, খুব সুন্দর সাজানো গোছানো বাড়ি। আমাদের চেক ইনে কোনো অসুবিধা হয়নি, শি ওয়াজ ভেরি হেল্পফুল, এবং যে এলাকাটাতে আমরা ছিলাম সেই এলাকাটাও অত্যন্ত সাজানো গোছানো। এবার আমরা যখন ওনার বাড়িতে থাকার পরে আমরা যখন চেক আউট করে গেলাম, চেক আউট করার প্রায় 12 ঘন্টা পরে উনি আমাদেরকে একটা মেসেজ করলেন যে যারা ক্লিনিং স্টাফ তারা নাকি বলছে যে ডাইনিং টেবিলে একটা স্পট তৈরি হয়েছে এবং সেই স্পটটা কোনো গরম জিনিস আমরা রেখেছি কিনা উনি জানতে চাইলেন। তো আমি যখন ফার্স্ট যে প্রশ্নটা ওনাকে করলাম, কারণ আমি বুঝতে পারলাম যে উনি কিছু ক্লেম করতে চাইছেন, তাই ওনাকে ফার্স্ট যে প্রশ্নটা করলাম যে টেবিল ক্লথটা কেমন অবস্থায় রয়েছে, কারণ টেবিলের উপরে থাকে টেবিল ক্লথ, তাহলে আমরা যদি কোনো গরম জিনিস রেখে থাকি, টেবিল ক্লথটা ছিল লিনেনের, তাহলে সবার আগে টেবিল ক্লথটা এফেক্টেড হবে। উনি বললেন না, টেবিল ক্লথে কিছু হয়নি। তখন আমি ওনাকে বারবার করে বোঝানোর চেষ্টা করলাম যে টেবিল ক্লথে কিছু হয়নি, তাহলে টেবিল কিভাবে নষ্ট হতে পারে। উনি প্রাথমিকভাবে কিছু কথা আমার সঙ্গে বললেন, কিন্তু যখন উনি আমাকে কনভিন্স করতে পারলেন না এবং আমিও ওনাকে কনভিন্স করতে পারলাম না, তখন উনি পুরো বিষয়টা এয়ারবিএনবি সাপোর্ট টিমের কাছে কমপ্লেন হিসেবে রাখলেন। এবার এয়ারবিএনবি সাপোর্ট টিম স্বাভাবিকভাবেই আমার সঙ্গে যোগাযোগ করলো এবং আমাকে জিজ্ঞাসা করলো হোয়াট হ্যাপেন, আমার কাছে কোনো ছবি আছে কিনা কিংবা কোনো ভিডিও আছে কিনা। স্বাভাবিকভাবেই একটা ডাইনিং টেবিলের ছবি কেউ গিয়ে তুলে রাখবে, এটা তো হতে পারে না। আমাদের কাছে কিন্তু একটা ভিডিও ছিল, সেই ভিডিওতে ওই টেবিলটা দেখানো হয়েছিল এবং টেবিলের উপরে একটা টেবিল ক্লথ আছে সেটাও দেখা যাচ্ছিল। আমরা সেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে এয়ারবিএনবি সাপোর্টকে জানাই, দেখুন টেবিলের উপরে একটা টেবিল ক্লথ আছে। ওনাকে জিজ্ঞাসা করুন যে টেবিল ক্লথটা কোনোভাবে ড্যামেজ হয়েছে কিনা, ড্যামেজ হয়ে থাকলে সেটা ওনাকে প্রুভ করতে বলুন। অদ্ভুতভাবে এই এয়ারবিএনবি সাপোর্ট টিম বারবার করে আমাদেরকেই বলছিল যে আপনাদেরকে এর জন্য কম্পেনসেশন দিতে হবে, এবং কম্পেনসেশন অ্যামাউন্টটা ভাবুন, $329, মানে প্রায় 28,000 টাকা ওই টেবিলটার জন্য চেয়েছে। যে টেবিলটা আপনাদের ছবি আমি দেখাচ্ছি, দেখুন স্ক্রিনে রয়েছে, যে টেবিলটার দাম 10 থেকে 12,000 টাকা, ম্যাক্সিমাম 20,000 টাকা হতে পারে। আমরা পরিষ্কারভাবেই জানাই যে আমরা ওখানে কোনো গরম জিনিসপত্র রাখিনি, আমরা যা কিছু খেয়েছি টেবিলের উপরে খেয়েছি ঠিকই, কিন্তু উপরে টেবিল ক্লথ ছিল। সবার আগে টেবিল ক্লথ, যেটা লিনেনের টেবিল ক্লথ, সেটা সবার আগে এফেক্টেড হবে। আমরা এত জায়গায় এয়ারবিএনবিতে থেকেছি, আমাদের এইটুকুনি সেন্স আছে যে গরম জিনিস ওই টেবিলে ডাইরেক্টলি রাখা যায় না,
কারণ এই টেবিলগুলো খুব পলকা জিনিস দিয়ে তৈরি, মূলত কার্ডবোর্ড দিয়ে তৈরি হয়। এখানে প্রসঙ্গক্রমে আরেকটা বিষয় জানিয়ে রাখি, খুব ইন্টারেস্টিং। আমেরিকাতে আমরা এটা প্রথম দেখেছি, যেখানেই বাড়ি দেখেছি সব বাড়ির কিন্তু দেওয়ালগুলো সব হচ্ছে প্লাইউডের। এটা একটা অদ্ভুত বিষয়। এবং আলটিমেটলি আমরা জানাই যে উই আর নট ইন পজিশন টু কম্পেনসেট, কারণ এই যে ড্যামেজটা এটা আমাদের দ্বারা সংগঠিত হয়নি, আমাদের এইটুকুনি সেন্স আছে। এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্য যে আগামী দিনে আপনারা যারা এয়ারবিএনবিতে যাবেন তারা এই বিষয়গুলো থেকে সচেতন থাকুন। মানে ঢুকেই সঙ্গে সঙ্গে জামা প্যান্ট এদিক ওদিকে ছড়িয়ে দিলেন, সুটকেস খুলে দিলেন, এরকম করবেন না। আগে পুরো অ্যাপার্টমেন্টটার একটা স্লো ভিডিও করুন, যাতে করে সমস্ত জিনিসগুলোকে আপনি কাভার আপ করতে পারেন এবং কিছু ছবিও তুলে রাখুন। হোস্ট যদি আগামী দিনে আপনার উপরে কোনো ক্লেম করে তাহলে আপনি ওই ভিডিও থেকে আপনি স্ক্রিনশট নিয়ে ওই জিনিসগুলোর ছবি তুলে ধরতে পারবেন, কিংবা যদি আপনার কাছে ছবি থাকে সরাসরি তাহলে সেই ছবিগুলো দেখাতে পারবেন, যেটা আপনাকে সহায়তা করবে। অর্থাৎ আমার দুটো অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম, একটা হচ্ছে লাস ভেগাসের আর একটা হচ্ছে লস অ্যাঞ্জেলসের। আমার মূল লক্ষ্য হচ্ছে যাতে করে আপনারা যারা এয়ারবিএনবি অ্যাপার্টমেন্ট বুক করে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন, কিংবা ভারতবর্ষের কিংবা পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা একটু এক্সট্রা কশাস থাকুন, এক্সট্রা সতর্ক থাকুন। যে যে অ্যাপার্টমেন্টে যাচ্ছেন তার ইন্টেরিয়ারের জিনিসগুলো একটা ছবি, কিছু ছবি এবং কিছু ভিডিও করে রাখুন। আশা করি আজকের ভিডিও যারা দেখলেন তারা এই বিষয়টা সম্বন্ধে সচেতন থাকবেন এবং আগামী দিনে সেই মতো উপযুক্ত ব্যবস্থা নেবেন। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। আর এয়ারবিএনবি সম্পর্কিত এই যে সচেতনতামূলক ভিডিও, সেটা যদি আরও মানুষের কাছে পৌঁছে দেওয়াটা দরকারি বলে আপনার মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি যথাযথভাবে শেয়ার করুন এবং যাওয়ার আগে একটা লাইক করে যেতে ভুলবেন না। ব্যাকপ্যাকার্স নোটবুকের যে মূল উদ্দেশ্য মানুষকে এতটা ওয়েল ইকুইপড করে দেওয়া যাতে করে তারা নিজেরা সারা বিশ্বের যে কোনো দেশ ঘুরে আসতে পারেন, সেই প্রয়াসে আপনি সামিল হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ, ভালো থাকুন এবং অবশ্যই ব্যাকপ্যাকার্স নোটবুক